আর প্রথমেই বলে নিচ্ছি, আজকে আমি ভিডিওটি করেছি একটি ওপেন স্পেসে আর কি, যে কারণে হয়তো হাওয়ার জন্য একটু নয়েজ আসছে, ক্ষমা করবেন। একটু মন দিয়ে ধৈর্য ধরে দেখবার অনুরোধ রইল। নমস্কার। আজকে অনেক দিন পরে আবার আপনাদের সামনে এসেছি। থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের বিষয়বস্তু কি হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অলরেডি আপনারা এই শব্দটির সঙ্গে আশা করি পরিচিত হয়ে গেছেন, এবং বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনামে থাকা একটি বিষয়বস্তু হলো জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। তো আজকের ভিডিওতে আমরা এটারই ডিটেইলস আলোচনা করব। তো জলবায়ু বলতে আমরা সাধারণত কি বুঝি? জলবায়ু হলো কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের একটি লম্বা সময়, 30, 35, 40, 50 বছরের যে বায়ু, জল, ভূপ্রকৃতি এবং সেখানকার যে আবহাওয়া, তার একটা সমষ্টিগত গড় একটা হিসাবকেই বলা হয় জলবায়ু। যদিও আমি খুব স্থূলভাবে এটা বললাম, এর অনেক জটিল হিসাব আছে, এবং বর্তমানে বিভিন্ন স্যাটেলাইট বা বিভিন্ন যন্ত্রাংশকে ব্যবহার করা হয় এই সব কাজের জন্য, আবহাওয়া বা জলবায়ুর নির্ণয়ে এবং তার হিসাবপত্র করার জন্য। যদিও এই জলবায়ু পরিবর্তন বহু কোটি বছর ধরে পৃথিবীতে ঘটে আসছে, কখনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ঘটেছে, কখনো পৃথিবীর যে প্রত্যেকটি ভূপৃষ্ঠের একটি যে ভূত্বক আছে বা প্লেট যেটাকে আমরা বলি, সেই প্লেটের সঞ্চালনের পথে হয়েছে, কখনো উল্কাপাতের ফলে হয়েছে, কখনো বিভিন্ন মহাদেশ সৃষ্টির জন্য হয়েছে, কখনো সমুদ্রে প্রবল ঘূর্ণির জন্য হয়েছে, কখনো বায়ুমণ্ডলে বিভিন্ন রকম উত্তাপের পরিবর্তন বা চাপের সৃষ্টির তারতম্যের জন্য হয়েছে, কখনো হিমালয়ের মতন পর্বত সৃষ্টির জন্য হয়েছে। কিন্তু দেখা যায় বিভিন্ন সময়ে এই জলবায়ু পরিবর্তন হয়েছে, কখনো অতিবৃষ্টির জন্য হয়েছে, আবার কখনো অনাবৃষ্টির জন্য হয়েছে। এই যে আমরা দেখি বিভিন্ন মরুভূমি বা বিভিন্ন তুষারাবৃত অঞ্চল, বরফাবৃত অঞ্চল, হিমবাহ, বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, বিভিন্ন বনাঞ্চল, সবই কিন্তু এরই ফলশ্রুতি। কোথায় কোনটা হবে এ আগের থেকে মানুষের পক্ষে বলা সম্ভব নয়, এটি ঠিক করে প্রকৃতি নিজেই। ক্রিয়েটারদের দেওয়া তথ্য, এসবের থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করেছি, আর নিজেদের সমীক্ষা বা সার্ভে যেগুলো করেছি, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে মানুষের সাথে কথা বলে প্রকৃতির বিভিন্ন বিষয়বস্তুকে পর্যবেক্ষণ করেও আমরা বিভিন্ন রকম তথ্য পেয়েছি। এগুলো নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। হয়তো ভিডিওটি একটু বড় হতে পারে, একটু ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা ভূপৃষ্ঠে জল উঠিয়ে নিয়েছি বিপুল পরিমাণে, কিন্তু ভূপৃষ্ঠের নিচে যে জলের লেয়ারগুলো, অ্যাকুইফার যাকে বলি আমরা, সেগুলো বৃষ্টির জলে রিচার্জ হওয়ার জন্য কোনো সুযোগ তৈরি করে দিইনি। আমরা হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছি, বড় বড় বিল্ডিং তৈরি করেছি, কংক্রিট আর ঢালাইয়ে পৃথিবীকে মুড়ে দিয়েছি। ফলশ্রুতি কি? পরিবেশ তার নিজস্বতা হারিয়েছে। বিজ্ঞানীদের হিসাব মতো লাস্ট 150 থেকে 200 বছরে আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা 1 থেকে 1.5 ডিগ্রি বাড়ার একটা পূর্বাভাস ছিল। তো বর্তমানে যেটা দেখা যাচ্ছে, আমরা পৃথিবীর যা পরিবেশের ক্ষতি সাধন করেছি, তাতে আমরা সেই জায়গাটিতে পৌঁছে গেছি, অর্থাৎ পৃথিবীর সেই গড় তাপমাত্রা 1 থেকে 1.5 ডিগ্রি বেড়ে যাওয়ার জায়গা চলে এসেছে। বিভিন্ন সময়ে যখন নাকি ইউরোপে শিল্প বিপ্লব হয় এবং তা ক্রমশই গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এই যে শিল্প সৃষ্টি বা গাড়ি ঘোড়া, রান্নার গ্যাস, বিভিন্ন রকম রাসায়নিকের ব্যবহার, লাইভস্টক চাষে হোক বা এগ্রিকালচারাল চাষে হোক, সবই কিন্তু আমাদের পরিবেশ, জল এবং পরিবেশের যে তাপমাত্রা সবকে ধ্বংস করে দিয়েছে, বা তার সাইকেলটা, তার যে নিজস্বতা, সেটাকে ডিস্টার্ব করে দিয়েছে। আজকে দেখুন, যে সমস্ত গ্যাসগুলো, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, জলীয় বাষ্প বা এই ধরনের যে সমস্ত গ্যাসগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের পরিবেশের বা পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলে বিরাজ করে। এতে একটা পৃথিবীর চারপাশে একটা কভার তৈরি হয়। এই কভার আমাদের উল্কাপাত থেকে বাঁচায়,
মহাজাগতিক বিভিন্ন খারাপ রশ্মির থেকে বাঁচায়। অর্থাৎ এটা দরকার আছে। এটা না থাকলে হয়তো বা পৃথিবীর তাপমাত্রা -18 থেকে 25 ডিগ্রি বা -25 ডিগ্রিতে চলে যেত। সেখানে এদের জন্যই পৃথিবীর গড় তাপমাত্রা 16 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকার একটা প্রবণতা দেখা যায়। অর্থাৎ এটার জন্যই কিন্তু আজকের এই জীবজগৎ, এই প্রাণীকুল বা উদ্ভিদকুলের সৃষ্টি এবং তাদের পৃথিবীতে বেঁচে থাকার যে উপযুক্ত পরিবেশ সেটা তৈরি হয়েছে। অথচ আমরা মানুষরা এই শিল্প সৃষ্টি, গাড়ি ঘোড়া, উন্নয়নের নামে এই সমস্ত যে করে গেছি দীর্ঘ বছর ধরে, তাতে কিন্তু এই সব গ্যাসের পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে অতি প্রয়োজনীয় আমাদের যে বায়ুস্তরের ওজোন স্তর সেটিতে ছিদ্র তৈরি হয়ে গেছে। এমনকি এই সমস্ত যে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, কার্বন মনোক্সাইড, এই ধরনের যে গ্যাসগুলো যারা হিট ধরে রাখতে পারে বা যে হিটটা পৃথিবীতে প্রবেশ করে সেটাকে বের হতে দেয় না, এই ধরনের গ্যাসের পরিমাণ বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে। যার ফলে কি হচ্ছে, পৃথিবীর বায়ুমণ্ডলের এবং প্রকৃতির পরিবেশের গড় তাপমাত্রা ক্রমশই বেড়ে চলেছে। এতে কি হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত বৃষ্টি, যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি নেই, যখন বৃষ্টি দরকার নেই তখন বৃষ্টি হচ্ছে। প্রত্যেকটি ঋতু তার সময়কাল পরিবর্তন করে ফেলেছে কিছুটা। এবং সবচেয়ে বড় কথা, পৃথিবীর সামুদ্রিক জলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন জায়গায় হিমবাহ গলে গলে ভেঙে পড়ে যাচ্ছে। এই কয়েকদিন আগে টিভি চ্যানেলে দেখলাম যে দিল্লির থেকে বড় 4 গুণ প্রায় সাইজের বড় একটি হিমবাহ নাকি ভেঙে পড়েছে। ভাবা যায় যে এত বড় হিমবাহ ভেঙে পড়ার ফল আমাদের মানব জগতে কতখানি ক্ষতিকর হতে পারে। তো যাই হোক, এইসব হিমবাহ যত গলবে, নদীতে জলের পরিমাণ বাড়বে, সমুদ্রের জলের উচ্চতা বাড়তে থাকবে। আজকে বিজ্ঞানীরা, বিশেষজ্ঞরা, গবেষকরা বলছেন যে আগামী দিনে বাংলাদেশ বলুন, কলকাতা বলুন, মুম্বাই বলুন বা এই ধরনের যেগুলো সমুদ্র উপকূলবর্তী নিম্নাঞ্চল যে শহরগুলি আছে সেগুলো এবং পৃথিবীর অনেক বড় বড় দ্বীপ রাষ্ট্র হয়তো হারিয়ে যেতে পারে বা তার অনেক অংশ জলের তলায় চলে যেতে পারে। তো মানুষ সেই ক্ষতি সাধন করে ফেলেছে। হ্যাঁ, এটা ঠিক যে প্রাকৃতিক বিভিন্ন কারণে অবশ্যই জলবায়ু পরিবর্তন ঘটে, যেটা আগেই বললাম যে আগ্নেয়গিরি উৎপাত হোক, ভূত্বকের সঞ্চালন হোক বা এরকম বিভিন্ন কারণে কিন্তু জলবায়ু পরিবর্তন হয়। কিন্তু আমাদের যে বৈশ্বিক উষ্ণায়ন সেটা কিন্তু এই জলবায়ু পরিবর্তনকে আরও ত্বরান্বিত করেছে এবং এর একটি ভালো সহযোগী হয়ে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিশ্ব উষ্ণায়নটা বলতে আমরা কী বুঝি? এই যে একটু আগে আমরা আলোচনা করলাম যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এই বিভিন্ন রকম কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, এই ধরনের যে অত্যাধিক পরিমাণ গ্যাসগুলো যেগুলো হিট ধরে রাখতে পারে তাদের পরিমাণ বৃদ্ধি। এর ফলে পৃথিবীতে উষ্ণতা ক্রমশই বেড়ে যাচ্ছে আর ক্ষতির মুখে পড়ে যাচ্ছে সমগ্র জীবজগৎ। এখন আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে পশ্চিমবঙ্গ বলুন, চেন্নাই বলুন বা বিভিন্ন জায়গায় জলের প্রচণ্ড সংকট। দিল্লি নাকি অলরেডি আশেপাশে 4টি রাজ্য থেকে জল চেয়ে পাঠিয়েছে, এমনই একটি খবর সংবাদ মাধ্যমে দেখতে পেলাম। তো এই পরিস্থিতিতে মানব জীবনের কিন্তু একটি বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে, জলের সংকট এবং এই জলবায়ু পরিবর্তন তথা বিশ্ব উষ্ণায়ন। সারা বিশ্বজুড়ে বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন বা এনজিওরা, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিজ্ঞানীরা, গবেষকরা, বিশ্লেষকরা এই নিয়ে কিন্তু উঠে পড়ে লেগেছে যাতে আগামী দিনে এই ব্যাপারে মানুষকে সচেতন করা যায়। অলরেডি কয়েক পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ মিলে একটি এগ্রিমেন্ট করেছে যাকে প্যারিস এগ্রিমেন্ট বলে। ভারতবর্ষের তরফ থেকেও সেখানে সিগনেচার করা হয়েছে এবং তারা যারা সিগনেচার করেছে তারা দৃঢ় সংকল্পবদ্ধ যে তারা তাদের দেশে কার্বন এমিশনটা কমাবে। তো এটি খুব ভালো উদ্যোগ, সাধু উদ্যোগ, এটাকে আমরা যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করি। তো আগামী দিনে সাধারণ মানুষকেও অনেক সচেতন হতে হবে। আমাদের যে বায়ুমণ্ডলে এরোপ্লেন বা রকেটের জন্য যে দূষণ হচ্ছে সেটাকে কিভাবে কমানো যায়, জলে জাহাজ বা বিভিন্ন বর্জ্য ফেলার ফলে যে দূষণ হচ্ছে সেটাকে কিভাবে কমানো যায়, বিভিন্ন জায়গা থেকে বিষাক্ত গ্যাসের এমিশন কিভাবে কমানো যায় যেমন মিথেন, এগুলো নিয়ে আমাদেরকে অনেক চিন্তা করতে হবে, অনেক সচেতন হতে হবে। আবার এটাও ঠিক, শুধু সচেতন হলেও চলবে না,
আমাদের সেই সচেতনতা এবং আমাদের মূল্যবোধকে কাজে লাগিয়ে আগামী দিনে একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার আমাদের সবাইকে করতে হবে। আসুন আমরা সবাই মিলে সেই অঙ্গীকারবদ্ধ হয়ে আবার পৃথিবীকে সবুজ করে তুলি, দূষণমুক্ত করে তুলি, এই আমাদের সবার যেন প্রতিজ্ঞা হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি আগামী দিনে আপনারা সবাই সচেতন হয়ে উঠবেন।